করের দুটি সুবিধা উল্লেখ করো বা প্রত্যক্ষ করের দুটি অসুবিধা উল্লেখ করো, পরোক্ষ করের দুটি সুবিধা, পরোক্ষ করের দুটি অসুবিধা। এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মানে এই যে প্রশ্নগুলো বলছি এর যে কোনো একটা কিন্তু তোমার 2 মার্কসে এসে যেতেই পারে। আর এই প্রশ্নগুলোর মধ্যেই কোন প্রশ্ন তোমার আরো আসতে পারে, মানে কোনগুলো তোমাকে এই শেষ মুহূর্তে এসে দেখতেই হবে, সেগুলো জানতে গেলে সম্পূর্ণ উপস্থাপনাটা দেখে নাও, একটু স্কিপ না করে। এই যে 2 মার্কের প্রশ্নের কথা বলছি তোমাদের উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে ইকোনমিক সাবজেক্টের জন্য, এটা তোমরা পাচ্ছ কোথায়, কোথা থেকে আসবে? সেটা তোমাদের আসবে দেখো 3টে ইউনিট থেকে আসবে। কোথায়? ইউনিট 2 অর্থাৎ সরকারি বাজেটের জন্য অর্থ সংস্থান, এখান থেকে তোমার 2 মার্কসের কোশ্চেন আসবে। আর কোথা থেকে আসবে? ইউনিট 3 শিল্প, এখান থেকে শুধুমাত্রই 2 মার্কের কোশ্চেন আসবে। আর রয়েছে ইউনিট 5 অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, এখান থেকেও কিন্তু তোমার 2 মার্কের কোশ্চেন আসবে। আর এই যে 2 নম্বরের প্রশ্নগুলোর কথা বলছি, এটা তুমি পাবে কোথায়? তোমার কোশ্চেন বুকলেটের যেটা রয়েছে বিভাগ ক, সেখানেই 2 মার্কসের কোশ্চেনগুলো পাবে। তুমি কিভাবে পাবে? সেখানে 3টে দাগে পাবে, 3টে ইউনিট থেকে 3টে দাগে প্রশ্নগুলো আসবে। 1-এর দাগে থাকবে তোমার ইউনিট 2 থেকে, 2-এর দাগের প্রশ্নগুলো তুমি পাচ্ছ ইউনিট 3 থেকে, এবং 3-এর দাগের প্রশ্নগুলো পাচ্ছ ইউনিট 5 থেকে। এইবার এই প্রশ্নগুলোর জন্য তোমাকে 2x মডেল যেহেতু, তাই দ্বিগুণ হারে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে করতে হবে। কিভাবে? তোমার 1-এর দাগের যে প্রশ্ন সেখানে দেওয়া থাকবে 6টা, তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 2-এর দাগে প্রশ্ন দেওয়া থাকবে 4টে, করতে হবে 2টো। আর 3-এর দাগে প্রশ্ন দেওয়া থাকবে 2টো, করতে হবে 1টা। এই হিসেবে তাহলে তোমাকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে মোট 6টা, 2 নাম্বার করে, মানে এখান থেকে তোমার 12 নম্বর 2 মার্কের টোটাল 3টে ইউনিট মিলিয়ে 12 নম্বরের উত্তর তোমাকে করতে হচ্ছে। আর তার জন্য কোন প্রশ্নগুলো করতে হবে একেবারে ইউনিট অনুযায়ী কিন্তু তোমাকে বলে দেবো, তাই একটু ভালো করে শুনে নাও, বুঝে নাও। প্রথমেই আসি তোমাদের ইউনিট 2, এখান থেকে কোন কোন প্রশ্ন করবে সেগুলো ভালো করে জেনে নাও। একেবারে উপস্থাপনার শুরুতেই যে কয়েকটা প্রশ্নের কথা বলেছি, প্রত্যক্ষ এবং পরোক্ষ করের সুবিধা অসুবিধা, এগুলো তো তোমাকে দেখতেই হচ্ছে। তারই সঙ্গে আর কিছু প্রশ্নের কথা বলবো যেগুলো দেখতে হবে, বুঝে নাও। সেটা হচ্ছে দুটি অকর রাজস্বের উদাহরণ দাও, এটা দেখবে। সরকারি আয় ব্যয় ও ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো, এটা দেখবে। তারই সঙ্গে দেখবে প্রগতিশীল কর ব্যবস্থার দুটি সুবিধা উল্লেখ করো। এরপরে সরকারের দুটি রাজস্ব ব্যয়ের উদাহরণ দাও। পরের প্রশ্ন, করপাত কাকে বলে? সমানুপাতিক কর ব্যবস্থা বলতে কি বোঝো? সরকারের দুটি রাজস্ব ব্যয়ের উদাহরণ দাও। সরকারের দুটি মূলধনী আয়ের উদাহরণ দাও। এই প্রশ্নগুলো দেখছো। তারই সঙ্গে সঙ্গে দেখবে রাজস্ব খাত কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারই সঙ্গে দেখবে দীর্ঘমেয়াদী ঋণ এবং স্বল্প মেয়াদী ঋণ কাকে বলে, যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাহ্যিক ঋণ কাকে বলে এটাও দেখে রাখবে। সরকারি ঋণ কাকে বলে এটা দেখে রাখতে হবে। রাজস্ব ঘাটতি বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অতি অবশ্যই ভালো করে দেখবে। সরকারের দুটি মূলধন ব্যয়ের উদাহরণ দাও। পরের যেটা, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটুখানি হাইলাইটেড কোশ্চেন, তাই ভালো করে দেখে রাখতে হবে। ফিসকাল ঘাটতির আর্থিকীকরণের দুটি কুপ্রভাব লেখো। আবার তোমাকে কিন্তু সুপ্রভাবও বলতে পারে। তাহলে প্রশ্নটা আসলে কি হচ্ছে, ফিসকাল ঘাটতির আর্থিকীকরণ, তার সুপ্রভাবটাও দেখে রাখবে, কুপ্রভাবটাও কিন্তু দেখে রাখতে হচ্ছে। আর মাত্র কয়েকটা বলবো ইউনিট থেকে, সেখানে তুমি দেখে রাখবে ভারসাম্য বাজেট গুণক কি জিনিস, পণ্য এবং পরিষেবা করের দুটো বৈশিষ্ট্য দেখে রাখবে, কেন্দ্রীয় সরকারের দুটি কর রাজস্বের নাম বলো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে রাখছো ইউনিট 2 থেকে। আর এরপরে চলে যাবো ইউনিট 3 অর্থাৎ শিল্প। এখান থেকে কি কি প্রশ্ন তোমাকে করতে হবে সেটা এবার জেনে নাও। অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে? ভারী শিল্প প্রসারের দুটো উদাহরণ দাও। মহালনবিস মডেল, এটা ভালো করে দেখে রাখতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটো বৈশিষ্ট্য দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে দুটি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের নাম। তারই সঙ্গে দেখবে কাঠামোগত অধোগমনের দুটি বাহ্যিক কারণ। পরের প্রশ্ন, ভারী শিল্প প্রসারের দুটো উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, অবকাঠামোগত উন্নয়নের দুটো উদাহরণ দাও। পরের প্রশ্ন, বাণিজ্য উদারীকরণ কাকে বলে? নেক্সট, শিল্পায়নের দ্বিতীয় পর্যায়ের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। এইরকমই আবার শিল্পায়নের প্রথম পর্যায়ে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, সেটাও একটু দেখে রাখবে। এছাড়া অবশ্যই দেখে রাখবে বিশ্বায়ন কাকে বলে, তারই সঙ্গে দেখবে বেসরকারীকরণ কাকে বলে। ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের সুফল এবং কুফল বর্ণনা করো। এই দুটো কোশ্চেনই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই দেখে রাখবে। আর যেটা বিশ্বায়ন বললাম সেটারও সুফল কুফলটা দেখে রাখবে। কোথায় না, ভারতীয় অর্থনীতিতে। তাহলে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের সুফল কুফল, এটাও দেখে রাখছো।
আর এইরকমই গুরুত্বপূর্ণ আর কয়েকটা মাত্র প্রশ্নের কথা বলবো, যেমন অতি গুরুত্বপূর্ণ হচ্ছে বহুজাতিক কর্পোরেশন কাকে বলে, রপ্তানি প্রসারের নীতির দুটি পদক্ষেপ বলো, একচেটিয়া নিষেধমূলক কাজকর্ম আইন কি। এছাড়া দেখবে বিশ্ব বাণিজ্য সংস্থা বলতে কি বোঝো, বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কাজ উল্লেখ করো, রপ্তানি প্রসারের নীতির দুটি পদক্ষেপ লেখো। এছাড়াও দেখে রাখবে গ্যাট বলতে কি বোঝো। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে বাণিজ্য উদারীকরণের দুটো সুবিধা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করার ফলে ভারতের শিল্পক্ষেত্রে যে সুবিধাগুলি পেয়েছে তার দুটির উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের দুটো রপ্তানি পণ্যের নাম লেখো, ঠিক তেমনি আবার দুটো আমদানি পণ্যের নাম, এটাও দেখে রাখবে। ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় একটা উদাহরণ দাও, ভারতে ক্ষুদ্র শিল্পের সমর্থনে একটি সরকারি পদক্ষেপের উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখো। নেক্সট যে ইউনিট তোমাদের রয়েছে সেটা হচ্ছে ইউনিট 5, মানে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এখান থেকে 2 মার্কসের জন্য মাত্র কয়েকটা প্রশ্নের কথাই বলবো, এবার বুঝে নাও সেই প্রশ্নগুলো। দেখো, অতি অবশ্যই তোমাকে দেখতে হবে ল্যারেঞ্জ রেখার দুটো বৈশিষ্ট্য, মানব উন্নয়ন সূচক কাকে বলে, পরম দারিদ্র্য বলতে কি বোঝো, আর্থিক বৈষম্য কি। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে জিআইআই এর পুরো কথা লেখো, RLEGP পুরো কথা লেখো, আপেক্ষিক দারিদ্র্য বলতে কি বোঝো, নীতি আয়োগ বলতে কি বোঝায়, মানব উন্নয়ন সূচকের 3টি মৌলিক সূচকের নাম উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটা মাত্র প্রশ্ন দেখে যাও, আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক আর পরীক্ষাও খুব ভালো হোক।